তো এই মুহূর্তে তারা রয়েছে, তারা কি ফিরতে পারবেন অবশেষে? মানে রাজ্যপাল তো কিছু একটা বলেছেন ডেফিনেটলি যে ফেরানোর জন্য কোনো ব্যবস্থা নেওয়া হবে। এনারা আপাতত রিফিউজি ক্যাম্পে যাবেন যতক্ষণ না পর্যন্ত জেলা প্রশাসন অর্থাৎ মুর্শিদাবাদ প্রশাসন যতক্ষণ না পর্যন্ত এদের থাকার ব্যবস্থা সুরক্ষার ব্যবস্থা করতে পারছে ততক্ষণ এরা কিভাবে যাবে বলুন? আপনার সামনে যদি আমি আগুন জ্বালিয়ে দিই, বলি যে ঝাঁপ দিন, আপনি ঝাঁপ দেবেন? আপনার জীবনের ভয় আছে, এদের জীবনের ভয় নেই। এদের জীবনে সুরক্ষা দিতে পারছে না পুলিশ, কেন যাবে? কিভাবে যাবে? যেদিন মনে হবে এদের যে হ্যাঁ পুলিশ সুরক্ষা দিতে পারছে সেদিন যাবে। আর যাবেটা কোথায়? বাড়িটা তো ভেঙে দিয়েছে, বাড়িটা তো জ্বালিয়ে দিয়েছে, বাড়ি তো নেই। মাসিমা বলছে বাড়ি তো নেই, কোথায় যাব? যাবে কোথায়? কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী বলছেন যে আপনি শামশেরগঞ্জে গিয়ে লোকদেরকে উস্কেছেন, সেখানে বলেছেন হাসুয়া ধরতে আপনার বিরুদ্ধে এফআইআর করবেন। ওনার যেখানে করার সেখানে এফআইআর করুন। ওনার পরিবারের কীর্তি আর আমি বলতে চাই না। আদিনা মসজিদে ওনার পূর্বপুরুষ এক আদিবাসী নেতাকে খুন করেছিল গুলি করে, আর আমি শামশেরগঞ্জে যাইনি। ও একটা সাংসদ, নিজের এলাকায় ঘোরে না, কিছু না, শুধু ধর্মীয় কারণে জিতেছেন। উনি আরো বলছেন যে আমাদের রাজ্যে যে হিংসা হচ্ছে, যে অশান্তি চলছে, তাতে দুই পার্টি বিজেপি এবং তৃণমূলের রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছে, অর্থাৎ আপনাদের সেটিং এর কথাই বলছে, যেটা বারবার অভিযোগ করছে তারা। দেখুন, কংগ্রেস এবং সিপিএম তৃণমূলের বি টিম, এটা প্রমাণিত হয়ে গেছে। আর ওনাকে বলুন না, 1947 সালে যখন দাঙ্গা হয়েছিল তখন কি বিজেপি ছিল? ওনাকে বলুন না, গ্রেট ক্যালকাটা কিলিংস 1946 সালে যখন এই রাস্তায় পালিয়ে বেড়াচ্ছিল লোকজন বাবারে মারে বলে, জন্মায়নি তখন তো ঈশা খান চৌধুরীর জন্ম হয়নি, কিন্তু ইতিহাস তো পড়েছেন। তখন কি বিজেপি ছিল কলকাতাতে? তাহলে গ্রেট ক্যালকাটা কিলিংস হলো কেন? সুকান্তদা, গতকাল দেখলাম আমরা মুখ্যমন্ত্রী বললেন যে ওই এলাকাটা কংগ্রেসের, কিন্তু বাকি সমস্ত জনপ্রতিনিধি লোকসভা বাদে পুরোটাই তৃণমূলের। তাহলে তৃণমূলের দায়িত্ব ছিল না জনপ্রতিনিধিদের? অবশ্যই পুলিশকে ডাকা, যা যা করণীয়। না, তৃণমূলের জনপ্রতিনিধি দাঙ্গা করিয়েছে তো। ওয়ার্ড কাউন্সিলর মেহবুব আলম, তাই না? মেহবুব আলম 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, ও জড়িত। আমি বলছি তো, ও জড়িত, ও করাচ্ছে। ওখানকার স্থানীয় বিধায়ক পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া পিএফআই এর প্রোগ্রামে গেছিল। মুখ্যমন্ত্রী পুলিশ কেন তার বিরুদ্ধে মামলা করেনি? পিএফআই ব্যান হওয়ার পর শুধু ধর্মীয় সুশ্রুতি দিয়ে ভোট নেব, হিন্দুদেরকে জলাঞ্জলি দেব, গঙ্গায় ভাসিয়ে দেব, যখন বলা হলো 70% মুসলমান, এখানে 30% হিন্দু, কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দিতে পারি আমরা, কেন মুখ্যমন্ত্রী স্টেপ নেননি? যখন সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব এই কলকাতায় দাঁড়িয়ে হুমকি চুমকি দিচ্ছেন আমরা আগে জেলাকে টাইট বানাবো তারপরে কলকাতাকে টাইট বানাবো, কেন মাননীয় মুখ্যমন্ত্রী কোনো ব্যবস্থা নেননি? প্রত্যেকটা সংবিধানের নামে শপথ নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী সংবিধানকে পুরো ভায়োলেট করেছেন। ওনার সাংবিধানিক অধিকার নেই ওই পদে বসে থাকার, ওনার উচিত পদটা ছেড়ে দেয়া, যোগ্যতা নেই, উনি সামলাতে পারছেন না। একটাই কথা, আপনি বারবার বললেন বিএসএফ এর প্রশ্ন আসছে এবং যারা প্রত্যক্ষদর্শী তারাও বলেছিল প্রথম যে 3 ঘন্টার র্যানস্যাক হয়েছিল পুলিশ যে ওইখানে নীরব দর্শক, তাহলে বিএসএফ এর ভূমিকাটা খুব ওখানে ইম্পর্টেন্ট হয়ে দেখা যাচ্ছে। কিন্তু মুখ্যমন্ত্রীও বলেছেন যে এর পিছনে বিএসএফ, স্বরাষ্ট্র মন্ত্রককে দায়ী করছেন। আজকে যখন আপনি এতে নিয়ে গেলেন সেখানে এরাও বলছে বিএসএফ ক্যাম্পের দাবি করলেন, রিয়ালিটিটা কি বলবেন? দেখুন, রিয়ালিটি তো সাধারণ মানুষ বলছে গ্রাউন্ড লেভেল থেকে, তারা বলছে বিএসএফ থাকা দরকার ওখানে, বিএসএফ বাঁচিয়েছে এদেরকে, বিএসএফ না থাকলে রেপ হয়ে যেত। আমি বলছি তো, মেয়েদেরকে তুলে নিয়ে চলে যেত, এর আগেও বিএসএফ ছিল। এনাদের মুখ থেকে শুনুন। তারপরে পুলিশ থাকতো, আমাদের মন্দির ভাঙা হয়েছে, তারপরে পুলিশ থাকতো, বাঁচাতে পারেনি। সামনে এসে পুলিশ থাকতো, মন্দির ভাঙা হয়েছে, শিবের মন্দির, আর পুলিশ আছে, তা পুলিশের আগে দিকে বম ছাড়ছে আর আগুন জ্বালিয়ে দিচ্ছে বাড়িতে মুসলিমেরা। কেন? বিনা অন্যায় অত্যাচার করলে। হিন্দু মুসলমান আমরা ওখানে মেল ছিলাম সবাই। আমি বলছি একটা মুসলিমেরকে বলছি বীর মার্শালকে কি এটা কেন করা হচ্ছে ভাই? তো বলছে কি মোদী সরকার বিল পাস করেছে তার জন্য এই হিন্দু মেয়েদের উপরে অত্যাচার। হিন্দু পাবলিক কি করলে? সে পাবলিকের উপরে অত অত্যাচার। এবং মাননীয় মুখ্যমন্ত্রী তো ছুটে বেড়ান গোটা রাজ্যে, আমরা দেখেছি। আর পার্টির কোন সমস্যা? মুসলিমেরা তো বিনা অন্যায় এটা অত্যাচার করেছে। দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী, যারা তৃণমূল পার্টি ছিল তারা কত অত্যাচার করেছে, তো কেন ফের ওর পার্টি আগামীকাল যাবেন
ঘটনাস্থলে সবে মাত্র মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলন করছেন এবং সেখান থেকে তিনি রাজ্যপালকে আবেদন জানাচ্ছেন যাতে তিনি না যান। তার বক্তব্য যে গেলে তো আমি আগে যেতে পারতাম। উনি যাচ্ছেন না কেন? ওনার তো যাওয়া উচিত। উনি মুয়াজ্জেমদেরকে নিয়ে এখানে মিটিং করছেন, ইমামদেরকে নিয়ে মিটিং করছেন, আর ওখানে যাওয়ার জন্য ওনার অসুবিধা হয়ে যাচ্ছে। রাজ্যপালকে যেতে উনি তো সেকুলারিজমের বড় নেত্রী আমাদের। উনি যাবেন, সমস্ত তো সব সেকুলার ওনার ভাইয়েরা সব নাকি চুপ হয়ে যাবে। দুধেল গায়েরা চুপ হয়ে যাবে। রাজ্যপালকে বারণ করছেন মুখ্যমন্ত্রী যে যাবেন না, মানে দেখুন রাজ্যপালকে মাননীয় মুখ্যমন্ত্রী কেন বারণ করছেন? উনি কি লুকোতে চান কিছু? কারণ আমি মোথাবাড়িতে যেতে চেয়েছিলাম, আমাকে মোথাবাড়িতে যেতে দেওয়া হয়নি। পরে যখন আমি মোথাবাড়িতে গেলাম তখন দেখলাম সমস্ত চিহ্ন মিটিয়ে দেওয়া হয়েছে। দোকান ঘর যেগুলো ভাঙা হয়েছিল সব সারিয়ে দেওয়া হয়েছে। 23 জন হিন্দু অ্যারেস্টেড হয়ে রেখেছে, শুধু এইটুকু বাকি আছে, বাকি সব সারিয়ে দিয়েছে। সেই জন্য অপেক্ষা করছেন মনে হয় যাতে রাজ্যপাল যেতে না পারেন, রাজ্যপালকে যেতে পারেন, সব সামনে যেন না আসে। পুরো সত্যটাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা হবে। এবার ওয়াকফ বিল অমুক তমুক, আমি বারবার বলছি ওয়াকফ বিল ইজ এ অ্যালিবাই, কারণ নাহলে বারবার একই ধরনের ঘটনা ঘটতো না। আপনারা দেখুন ওয়াকফ বিলের সময় যে ঘটনা ঘটছে সেই সেম ঘটনা অঙ্কুরহাটিতে ঘটেছে, হচ্ছে নূপুর শর্মার নাম নিয়ে। 355 সিএ নাম নিয়ে ঘটেছে হচ্ছে মুর্শিদাবাদে, সেম ঘটনা। আসো পুলিশের সামনে বাড়ি ভাঙো, মন্দির ভাঙো, মন্দিরে পেচ্ছাপ করে দাও, মন্দিরে পেচ্ছাপ করে দেওয়ার মতো ঘটনা ঘটেছে, এদের সামনে করেছে। এবং তারপরে লুট এবং মেয়েদের পারলে ইজ্জত না, এটা প্রত্যেক জায়গায় কমন ভাবে হচ্ছে, প্রত্যেক জায়গায় একই রকম। আপনি যান হাওড়াতে গিয়ে জিজ্ঞেস করুন, এখনো জিজ্ঞেস করুন, ওখানকার মহিলারা বলবে ছোট ছোট মাদ্রাসায় পড়া বাচ্চারা তারা ওই সমস্ত 50, 55, 45 বছরের মহিলাদেরকে যে সব ধরনের স্ল্যাং ইউজ করেছে তার মধ্যে গভীর মধ্যযুগীয় আনন্দ উপভোগ করেছে। হোয়াট ইজ দিস? একটা ব্যাপার যে প্রধান তিনি যাবেন বলছেন বা রাষ্ট্রপতি শাসন অনেকেই দাবি করছে, ইলেকশন না হলে কোনো মতেই হওয়া সম্ভব না। এই সমস্ত জায়গায় সেখানে হিন্দুরা আক্রান্ত হচ্ছে, কি মানে যারা দাবি করছেন তারা কি সঠিক কথা বলছেন আপনার মনে হয়? দেখুন সঠিক বেঠিক কথা বলার জায়গায় আমি নেই, কারণ ওটা আমার কাজ না। 355 দাবি পশ্চিমবঙ্গের মানুষ যদি করে, পশ্চিমবঙ্গের মানুষ 355 দাবি করবে। পশ্চিমবঙ্গের মানুষ দাবি করলে সেক্ষেত্রে যারা উপযুক্ত অথরিটি তারা ভেবে দেখবে। নন্দীগ্রামে দেখা যাচ্ছে যে গরু চুরির অভিযোগ এবং গরু পাচার আটকাতে গিয়ে রাজ্যের পুলিশের গাড়ি চালক। না, গরু পাচার তো অন্যতম শ্রেষ্ঠ শিল্প এই রাজ্যের। সেই টাকা তো কালীঘাটে পর্যন্ত পৌঁছতো বলে আমরা শুনেছি, গরু পাচারের টাকা। এখন বিএসএফ এর কড়াকড়িতে গরু পাচারটা একটু বন্ধ আছে। তো নন্দীগ্রাম দিয়ে ওখানে তো কোনো বর্ডার নেই, ওখানেও কোথা থেকে গরু পাচার করছিল। এখন গরু অন্য দিক দিয়ে ঢুকছে, সেখানেও গরু পাচারের মতো ঘটনা ঘটছে। এটা দেখে শুনে আমাদের অবাক হচ্ছে। মুখ্যমন্ত্রী বলছেন যে মুর্শিদাবাদে শান্তির বাতাবরণ ফিরে এসেছে, রাজ্যপালকে মুর্শিদাবাদে না যাওয়ার আবেদন করছি। আমি অনুরোধ করব পরিস্থিতি ঠিক না হওয়া পর্যন্ত। দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী নিজে যেহেতু যেতে পারেননি, সেই জন্য উনি চাইছেন অন্য কেউ যেন না যায়। উনি নিজে যদি যেতেন তখন দেখতেন উনি সবার আগে সবকিছু করবেন, তারপরে অন্যরা করবে। উনি বলছেন নিজে যেতে না পারার জন্য বারবার এই কথা বলছেন। উনি বলছেন যে ক্ষতিগ্রস্তদের বাড়ি তৈরি করে দেব আমরা রাজ্য সরকার। বিএসএফ তো বর্ডার দেখে, রাজ্যকে জড়িয়ে কি লাভ? বিএসএফ বর্ডার দেখে, আর এই যে যারা দাঙ্গা করেছে তারা কি বর্ডারের ওই পার থেকে এসেছিল নাকি? আর উনি তাহলে কি দেখেন? সব থেকে বড় প্রশ্ন, উনি কি শুধু ভাইপো দেখেন আর ভাইপোর বাড়ি ঘর দেখেন? এদের সবার বাড়ি ঘর তৈরি করে দিতে হবে, বাড়ি দোকান তৈরি করে দিতে হবে, মন্দির তৈরি করে দিতে হবে, চাকরির ব্যবস্থা করতে হবে পরিবার পিছু। আমরা এই দাবিগুলো রেখেছি এবং সব থেকে বড় কথা সেখানে বিএসএফ ক্যাম্প স্থাপন করতে হবে যাতে এদের সুরক্ষিত হয়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।